সরকারি স্কিমসের সুবিধা কি সাধারণ গরিব মানুষ পাচ্ছে? এসব স্কিমের টাকা তো পলিটিশিয়ানরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। সবাইকে খারাপ বলবো না, কিন্তু বেশিরভাগই নিজেদের পকেট ভরাচ্ছে। গরিব মানুষ তো। দেবুর কথা শেষ হওয়ার আগেই নীল ওর কথা কেটে দিয়ে বলল, তাহলে কি সব গরিব মানুষ এবার খুনি হয়ে যাবে? রাস্তায় বেরিয়ে মানুষ খুন করবে, অত্যাচার করবে? এসব করে কি গরিব মানুষ স্কিমের সুবিধা পাবে? না, পাবে না। দেবুর মুখে রাজনীতিবিদদের কথা শুনে নীলের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। ও খুব ভালো করে বুঝতে পারছিল যে এই আংটি কল্লোল চ্যাটার্জির বাড়িতে কিভাবে এলো। যেভাবে কল্লোল চ্যাটার্জি নিজের সুবিধার জন্য আক্তারকে ব্যবহার করেছিল, সেরকমভাবেই অনেক বছর আগে খুনিয়াবাড়ি গ্রুপকেও সে কাজে লাগিয়েছিল। তারপর ওদের মধ্যে মতের মিল না হওয়ায় খুনিয়াবাড়ি গ্রুপের সদস্যদের দুষ্কৃতী বলে দাগিয়ে দেয়। বর্তমানে খুনিয়াবাড়ি গ্রুপের অস্তিত্ব মিটিয়ে দিতে চায় কল্লোল। খুন খারাপি করে পলিটিশিয়ানদের উপর হামলা চালিয়ে ওদের ভয়ের মধ্যে রাখে খুনিয়াবাড়ি গ্যাং। এখন আমরা মানুষের চোখে দুষ্কৃতী হয়ে গেছি, কিন্তু আমাদের তাতে কোনো দুঃখ নেই। গরিব মানুষদের জন্যই আমরা নিজেদের জীবন উৎসর্গ করেছি। ছাড়ুন এসব। বাদশাহ, আজ আপনি আমাদের যা উপকার করলেন তা আমরা জীবনেও ভুলতে পারবো না। আপনি আজ আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করুন, আমি এক্ষুনি গিয়ে ড্রিঙ্কস আর খাবারের ব্যবস্থা করছি। নীলকে খুব সম্মান দিয়ে কথা বলল দেবু। তারপরই সবকিছুর ব্যবস্থা করতে বেরিয়ে গেল সে। দেবুর ঘর থেকে চলে যাওয়ার পর ওই ঘরটাকে ভালোভাবে দেখতে লাগলো নীল। ঘরটার লেআউট দেখে নীল বুঝে গিয়েছিল যে এটা দেবুরই ঘর হবে, কারণ এই ঘরটা অত্যাধুনিকভাবে সাজানো গোছানো ছিল। কিছুক্ষণ পর নীলের নজর একটা ব্ল্যাক বক্সের উপর পড়ল। এটা আবার কি? মনে মনে ভাবতে লাগলো নীল। সাহস করে ওই বক্সটার দিকে এগিয়ে সেটা খুলল। বক্সটার ভিতরে একটা প্যাকেট দেখতে পেল নীল। তার মধ্যে ছিল সাদা রঙের পাউডার। প্যাকেটের উপর লেখা আছে অজ্ঞান করার ওষুধ। কিছু বুঝে ওঠার আগেই ঘরের বাইরে থেকে কারো জুতোর শব্দ শুনতে পেল নীল। আর দেরি না করে ওটা নিজের পকেটে গুঁজে বাক্সটা বন্ধ করে নিজের চেয়ারে এসে বসে পড়ল সে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে দেবুও ঘরের ভিতরে প্রবেশ করল। নীল দেখল যে ঘরে ঢুকে দেবুর নজর প্রথমেই ওই ব্ল্যাক বক্সটার উপরই পড়ল। এটা দেখে ভয় পেয়ে গেল নীল। ও ভাবতে লাগলো, দেবু ওই বাক্সটা খুলে দেখলে তো নীল এক্ষুনি ধরা পড়ে যাবে, ওর সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। এমনকি ওরা নীলকে প্রাণেও মেরে ফেলতে পারে। কোনো সন্দেহ হলে ওরা এটা দেখবে না যে নীল ওদের বাদশা নাকি অন্য কেউ, সোজা গুলি চালাবে। তখন আর কিছুই করার থাকবে না। তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? জল খেতে খেতে গম্ভীর গলায় প্রশ্ন করল নীল। বাদশা, আমি আপনাকে বোর করতে চাইনি। আপনাকে বেশিক্ষণ একা থাকতে হবে ভেবেই আমি তাড়াতাড়ি চলে এলাম। এটা বলতে বলতে দরজার বাইরে ইশারা করে দেবু বলল, তাড়াতাড়ি ভিতরে এসো আর বাদশার জন্য খাবার সাজাও। দেবুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 5-6 জন লোক বিভিন্ন খাবার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। নীলের সামনে টেবিলটায় একে একে খাবারের ডিশগুলো রাখল দেবুর লোকজন। এলাহি কারবার। কিন্তু দেখে নীল বুঝতে পারল যে এগুলো কোনো আতিপাতি হাঁড়িয়া নয়। খুনিয়াবাড়ি গ্যাংয়ের হাতে কিডন্যাপ হয়ে গ্যাংয়ের মেম্বারদের হাতেই এরকম অতিথি আপ্যায়ন পাবে তা ভাবতেও পারেনি নীল। বাদশাহ, আমি জানতাম না আপনার সাথে এইভাবে দেখা হবে, না হলে আপনার জন্য আরো ভালো মতো আয়োজন করে রাখতে পারতাম। এত কম সময় হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে এসেছি। কি যে বলছো? এত কম সময় তুমি দুর্দান্ত আয়োজন করেছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু একটা কথা বলো, তুমি আমাকে বাদশাহ কেন বলছো? আমার কাছে তো তোমাদের পূর্বপুরুষের আংটি ছিল, এটা জেনেও তোমরা আমাকে মারতে চাও না? বাদশার রহস্য উদ্ঘাটন করতে দেবুকে একথা জিজ্ঞেস করল নীল। বাদশাহ, এসব আপনি কি বলছেন? আমাদের আংটি আপনার কাছে ছিল ঠিকই, কিন্তু ওই আংটির সঙ্গে আপনার কোনো ইনভলভমেন্ট ছিল না। আর যদি থাকতো তাহলে আপনি এত সহজে আমাদের আংটি দিতেন না। এটা কোনো সাধারণ আংটি নয়, আমাদের কাছে এর মূল্যই আলাদা। আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের অতিথি, আপনার সেবা করাই আমাদের ধর্ম। আপনাকে সসম্মানে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে ফিরিয়ে দিয়ে আসব। কিন্তু ক্ষমা করবেন, আপনার ওই 2 বন্ধুকে আমি ছাড়তে পারবো না। এই কথাটা বলার পর দেবুর চোখে মুখে একটা মুচকি হাসি খেলে গেল। আপনি খাবারগুলো খেয়ে নিন, আমি ঘরের বাইরেই দাঁড়িয়ে আছি, কোনো কিছুর প্রয়োজন হলে ডেকে নেবেন। একথা বলে ঘর থেকে বেরিয়ে গেল দেবু। ওর কথা শুনে আরো বেশি কনফিউজড হয়ে গেল নীল। ওকে বাদশার মতো কেন ট্রিট করা হচ্ছে সেটা তো না হয় বোঝা গেল, কিন্তু ওই আংটিটায় এমন কি আছে যার জন্য এত কিছু করছে খুনিয়াবাড়ি গ্যাংয়ের সদস্যরা? কল্লোল চ্যাটার্জিও মনে হয় ওই আংটির বিষয়ে কিছুই জানতো না, জানলে এত সহজে আংটিটা দিয়ে দিত না নীলকে। কিন্তু এই দেবু যে বলে গেল সে অবন্তিকা আর অমিয়কে ছাড়বে না, নীল বুঝতে পারল নিজেদের নীতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না এই খুনিয়াবাড়ি গ্যাং, তাই ওদের সঙ্গে কথা বলেও কোনো লাভ হবে না।
এসব ভাবতে ভাবতে টেবিলে রাখা খাবারের উপর নজর গেল নীলের। ওই লোভনীয় খাবারগুলো দেখে নীলের জিভে জল চলে এলো। অনেকক্ষণ হয়ে গিয়েছে, খিদেও পেয়েছে ওর। তাই এদিক ওদিক আর কিছু না ভেবে নীল খাবারে মন দিল। সব খাবার শেষ করতে ওর 10 মিনিটও লাগলো না। খিদের জ্বালায় চটপট সব শেষ করে ফেলল সে। খাওয়া দাওয়ার পর সে ভাবল, না, এবার নিজের প্ল্যানের দিকে ফোকাস করতে হবে। এরপর নিজের পকেট থেকে ওই পাউডারের প্যাকেটটা বের করে একটা হাঁড়ি আর বোতলের মধ্যে ঢেলে দিল নীল। তারপর বোতলটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে হাঁক দিল, বাইরে কেউ আছে? নীলের আওয়াজ শুনেই দরজা খুলে ভিতরে ঢুকে এলো দেবু শঙ্কর। নীলের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে বাদশা? আমার কিছু লাগবে না, কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগছে। আমি এখানে এলাম, তোমরা আমাকে বাদশা তকমা দিলে, এত সম্মান দিলে, কিন্তু আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। তাই আমি চাই এই হাঁড়িয়াটা তোমরা সকলে খাও। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার। এ কথা বলেই হাঁড়িয়ার বোতলটা দেবুর দিকে বাড়িয়ে দিল নীল। ওর কথা শুনে আপ্লুত হয়ে দেবু ওই হাঁড়িয়ার বোতলটা হাতে নিল। তারপর বলল, আজকের দিনটা আমাদের জন্য কোনো উৎসবের মতো মনে হচ্ছে, কারণ আজ এখানে আপনি নিজের পদধূলি দিয়েছেন। আপনি আমাদের বাদশা, তাই আপনার হুকুম আমি কিভাবে ফেলতে পারি? তবে তুমি আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও আর এই হাঁড়িয়াটা সকলকে দিয়ে দাও। দেখবে যেন সবাই পায়। নির্ভয় কথাগুলো বলল নীল। হ্যাঁ, একদম, আমি এক্ষুনি যাচ্ছি। এটা বলতে বলতে দেবুশঙ্কর বোতলটা নিয়ে ঘরের বাইরে চলে গেল। ঘর থেকে দেবু চলে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলল নীল। ও খেয়াল করলো আশেপাশে আরো 2-1 গুন্ডা ঘুরঘুর করছে। ওরা এটা খেয়ে যদি অজ্ঞান হয়ে যায়, তাহলেই একমাত্র অবন্তিকাকে বাঁচানো সম্ভব হবে। এটাই একমাত্র উপায়। যত তাড়াতাড়ি সম্ভব অবন্তিকাকে নিয়ে এখান থেকে বের হতে হবে। কিন্তু মাত্র একটা বোতলে যদি কাজ না হয়? একথা ভাবতে ভাবতে পকেট থেকে পাউডার বের করে নীল আলাদা আলাদা 4টে হাঁড়িয়ার বোতলে ঢেলে দিল। তারপর ভালোভাবে নাড়িয়ে বাইরে আরো একবার হাঁক দিল, তোমরা সবাই ভিতরে এসো, পছন্দ মতো হাঁড়িয়া খাও। নীলের এই পরিকল্পনা কি কাজ করবে, নাকি নীলের পরিকল্পনা আগে থেকেই বুঝে গিয়েছে দেবু? নীলকে ঠিক বাদশাই কেন বলল? এর পেছনে কি কোনো রহস্য আছে, নাকি এই কাহিনীর কোনো শেষ নেই? নীল কি অফিসার অবন্তিকাকে বাঁচাতে পারবে, নাকি আরও কোনো বড় সমস্যায় ফেঁসে যাবে? নীলের পরবর্তী পরিকল্পনা কি? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।